আজকে উপস্থিত আমার বন্ধুরা, কবিতায়ন পরিবার ও সর্বোপরি সুফিয়ান হাবিব কবিকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন, আজ আমরা দেশ বরেণ্য আবৃত্তিকার প্রজ্ঞা লাবণীর কণ্ঠে আবৃত্তি শোনার জন্য একত্রিত হয়েছি। তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, তবুও তার সম্বন্ধে অল্প কিছু কথা জানাতে চাই। 1965 সালে দেশে টেলিভিশন শুরু হওয়ার কিছুদিন পর থেকেই তিনি যুক্ত হন। আবৃত্তি, উপস্থাপনা, বিতর্ক ও অভিনয় সব অঙ্গনেই ছিল তার সরব উপস্থিতি। সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ হওয়াতে তার অজান্তেই কবিতার প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে আবৃত্তির নতুন পথযাত্রায় তিনি ছিলেন পুরোধা। 80-র দশক থেকে রেডিও, টেলিভিশন ও মঞ্চে তার পদচারণা আরো দৃঢ় হয়। আমরা অনেকেই হয়তো জানি না, 73 সালে নাট্যচক্র প্রযোজিত জহির রায়হানের লেট দেয়ার বি লাইট নাটকে প্রধান চরিত্র ইভা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, আর তার বিপরীতে ছিলেন রাইসুল ইসলাম আসাদ। পরবর্তীতে আহা চলচ্চিত্রে বিশেষ ভূমিকায় আমরা তাকে দেখেছি। এছাড়াও চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে 12টি প্যাকেজ নাটক লিখেছেন ও পরিচালনা করেছেন। সগর্বে আমি জানাতে চাই, প্রজ্ঞা লাবণীর মা হালিমা খাতুন 1963 সালে পিএইচডি সম্পন্ন করেন। তিনি একজন শিশু সাহিত্যিক, শিক্ষাবিদ ও 21শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক। 2010 সালে কানাডায় প্রবাসী হওয়ার পর থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি অনিয়মিত হয়ে পড়েন, কিন্তু কর্তার ভূতের মতন তিনি কবিতা ছাড়লেও কবিতা তাকে ছাড়েনি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সাংস্কৃতিক জগতে আবারও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। ইংরেজি সাহিত্য, অর্থনীতি ও বিজনেসে মাস্টার্স করার পর তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত আছেন। এবারে আসি কিভাবে আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে পরিচিত হওয়ার। বাংলাদেশে প্রথম রেডিও ম্যাগাজিন উত্তরণ। শুরুর দিক থেকে কাজী আরিফ এবং প্রজ্ঞা লাবণী সংযুক্ত ছিলেন। 80-র দশকের মাঝামাঝি আমার সৌভাগ্য হয়েছিল উত্তরণে তালিকাভুক্ত শিল্পী হওয়ার। তখন তারা দুজন উত্তরণের চিঠিপত্রের জবাবের অংশ বিহঙ্গে শ্রোতাদের চিঠির জবাব দিতেন, তবে সেটি রেকর্ডে প্রচারিত হতো আর আমরা লাইভ প্রোগ্রাম করতাম, তাই তাদেরকে দেখার বাসনা অদেখায় থেকে যায়। উত্তরণের শিল্পীদের মধ্যে আমি ছাড়া আঞ্জুমান আরা পর্ণা, শফিকুল ইসলাম বাহার, নুরুল হাসনাত জিলান সকলেই তখন মুক্তকণ্ঠের সদস্য ছিল। তারা আমাকে মুক্তকণ্ঠে যুক্ত হবার জন্য আমন্ত্রণ জানায়। তখন মুক্তকণ্ঠের কার্যক্রম হতো 78/C ইন্দিরা রোডে। কোনো এক রোববার সকালে দুরু দুরু বুকে হাজির হই সেখানে, এবং আমার স্বপ্নের দুজন মানুষ কাজী আরিফ ও প্রজ্ঞা লাবণীকে সামনাসামনি দেখার সুযোগ হয়। কাজী আরিফ, তিনি একজন স্থপতি, আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের আবৃত্তি শিল্পেরও স্থপতি। মুক্তকণ্ঠে তখন কাজী আরিফ বড়দের শাখায় আর প্রজ্ঞা লাবণী ছোটদের শাখায় আবৃত্তি শেখাতেন। সেই সুবাদে 1995 সালে নিউজিল্যান্ডে পাড়ি দেবার আগ পর্যন্ত আমার সৌভাগ্য হয়েছিল কাজী আরিফের কাছ থেকে কিছুটা আবৃত্তি শেখার। তিনি ছিলেন আমার আবৃত্তির গুরু, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর প্রজ্ঞা লাবণী আমার গুরুমা।
চলুন তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। আশা করি আমরা সকলে আজকে প্রজ্ঞালাভনের আবৃত্তি পরিবেশনা উপভোগ করব। আবৃত্তি সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো কবিতার অনুরোধ থাকলে আমাকে জানানোর অনুরোধ করছি। আমি তার কাছে পৌঁছে দেব। সম্ভব হলে তিনি অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করবেন। আরও একটি অনুরোধ, আপনারা অনুগ্রহ করে মোবাইল ফোন মিউট রাখবেন। প্রজ্ঞালাভনী, সবাই করতালির মাধ্যমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, সে আনন্দ মধুর হয়ে সবার প্রাণে পড়ুক জুড়ে। সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরে। আমন্ত্রিত সুরিত, আপনাদের সুস্বাগতম। আর অফুরান কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানের আয়োজক উপস্থাপককে। এই ছোট্ট ক্ষুদ্র পরিসরে অনানুষ্ঠানিক আয়োজনে আপনারা সবাই একত্রিত হয়েছেন কিছু আনন্দ নেবার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব কবিতার ছান্দিক স্পর্শ দিয়ে আপনাদের হৃদয় ছুঁতে। সফলতা আপনাদের অ্যাকাউন্টে জমা হোক, বিফলতা আমার নামেই থাক। তবে অনুরোধ করব ক্ষমা সুন্দর চোখে নিশ্চয়ই ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন, উপভোগ করবেন আজকের আয়োজন। ধন্যবাদ। সুকুমার রায়ের কবিতা দিয়ে আমার প্রথম নিবেদন শুরু করলাম। এবারের কবি নির্মলেন্দু গুণ। একদিন এক বিজ্ঞ কসাই ডেকে বললে, এই যে মশাই, বলুন দেখি পাঠা কেন হিন্দুরা খায়, গরু কেন মুসলিমে? আমি বললাম, সে অনেক কথা, ফ্রেশ করে তা লিখতে হবে কর্ণফুলীর এক রিমে। কসাই শুনে মুচকি হাসে, বেশ বলেছেন খাঁটি, আমি কিন্তু একই ছোড়াই ওই দুটোকেই কাটি। শামসুর রহমান। বহু পথ হেঁটে ওরা পাঁচজনে গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। মহাদেব সাহা। এভাবে আমরা গিয়েছি ক্রমশ দূরে, এক পা সকালে আর এক পা দুপুরে। ভেবেছি আজকে না হয় সন্ধ্যা যাক, কালে কথা হবে এমন কি তারা থাক। এভাবে হয়তো হয়েছে পরশু পার, শেষে সপ্তাহে খবর মেলেনি আর। মাসেও এখনো হয় না খবর জানা,
যে যার মতোই গুটিয়েছি হাতখানা। এভাবেই বাড়ে আমাদের ব্যবধান, বছরের কারো জানি না তো সন্ধান। এভাবে আমরা ক্রমশই দূরে যাই, কতদিন হয় আমাদের দেখা নাই। রফিক আজাদ। তুমি যেসব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল। তোমার কথাই ছিল গেয়োটান, অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারণ। প্রমথ চৌধুরীকে তুমি বলতে প্রথম চৌধুরী, জনৈকে উচ্চারণ করতে গিয়ে সর্বদাই জৈনিক বলে ফেলতে। এমনিতর বহু ভয়াবহ ভুলে ভরা ছিল তোমার ব্যক্তিগত অভিধান। কিন্তু সে সময় সেই সুদূর কৈশোরে ওই মারাত্মক ভুলগুলো তোমার বড় বেশি ভালোবেসে ফেলেছিল। তোমার পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চলতি দূষণীয় মিশ্রণ ঘটাতে। ভাষা ব্যবহারে তুমি বরাবরই বড় অমনোযোগী ছিলে। খুব হাবাগোবা গোছে লাজুক ও অবনতমুখী মেয়ে ছিলে তুমি। শোকাভিভূত বলতে গিয়ে বলে ফেলতে শোকাভূত। তোমার উচ্চারণের ত্রুটি, বাক্য মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন এক ধরনের মজাই পেতুম। 20 বছর পর আজ তোমার বক্তৃতা শুনলুম, বিষয় নারী স্বাধীনতা। এত সুন্দর স্পষ্ট নির্ভুল উচ্চারণে তুমি বক্তব্য রাখলে যে দেখে অবাক ও ব্যথিত হলুম। আমার বুকের মধ্যে জেকে বসা একটি পাথর 20 বছর পর নিঃশব্দে নেমে গেল। সত্যেন্দ্রনাথ দত্ত। শিক্ষান 3 দাঁড়, 3 জন মাল্লা চৌপর, দিনভর দায় দূরপাল্লা। শিক্ষান 3 দাঁড়, 3 জন মাল্লা চৌপর, দিনভর দায় দূরপাল্লা। কঞ্চির তীরখর ওই চড়ে যাচ্ছে, বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই টুপ, দায় পান কৌটি দায় টুপ, চুপ 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 খোমটার বৌটি। 3 দাঁড় শিক্ষান মন্থরে যাচ্ছে, 3 জন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপসারি ধান বুঝি এই দেশে সৃষ্টি, রূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানা মিষ্টির চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী, 5 পীরেরই সিন্নি মেনে চল রে টেনে বৈঠা হেনে। বাক্স মুখে সামনে ঝুঁকে বাই বাঁচিয়ে ডাইনি রুখে। বদ্যে টানো বৈঠা হানো, 7-17 কোপ কোপানো, হাড় বেরোনো খেজুর গুলো, ডাইনি যেন ছামড়ে চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো, রাত্রি এলো। আর্যদের প্রশ্চর্যের ঘণ্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। ওই মেঘ জমছে চল ভাই সামছে, গান গাও দাও শিস বকশিস বকশিস। নেই নেই শঙ্কা চল সব ফুর্তি, বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। ঘুর ঘুর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন। চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী। ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী, ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী। ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী, ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী। ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী, ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী। আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল,
আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, হোঁসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। হালিমা খাতুন। আমাদের উত্তরের বাগানে রয়েছেন আমার মা ম্যাডোনা, দুর্গা প্রতিমার মতো আমার বড় বোন, অস্ফুট কলিকা আরও একটা বোন সেখানে ঘুমিয়ে আছে। দেব শিশুর মতো আমার 3টে ছোট ভাই, সক্রেটিসের মতন আমার বাবা, যাকে আমি জন্মেই দেখেছি পরিপূর্ণ শস্য ক্ষেতের মতো উদার উজ্জ্বল প্রজ্ঞাভারানত। ওই বাগানে আছেন উদয় শঙ্করের মতো আমার বড় ভাই, ক্রীড়া জগতের বিস্ময়, দক্ষ শিকারী, শিশুদের বন্ধু, মহাকালের কাছে যে পরাজিত কিংবদন্তি। আমার পিতামহ ভ্রাতৃদ্বয় চিরকাল এক অন্নে লালিত। আমার 3 পিতামহী, কাকাতুয়া নামে প্রত্যেশ্বসা, আরও এক প্রত্যেশ্বসা, যিনি হারিয়েছিলেন অনেক সন্তান, স্বামী আর গৃহের নিরাপদ আশ্রয়। সবাই ওখানে ব্যস্ততার সমাপ্তি টেনে নিশ্চিন্তে স্মৃতি হয়ে সটিবনের আশ্রয়ে নিদ্রিত। আরও রয়েছেন কিংবদন্তির নায়ক আমার প্রপিতামহ, যিনি খালি হাতে একদা এক বিশাল চিত্রল হরিণ শিকার করেছিলেন। কালের সাক্ষী সেই হরিণের ডালপালাওয়ালা শিং আমাদের ঘরের দেয়ালে লাগানো ছিল হয়তো সেকাল থেকে। অবিকৃত সেই শিঙের আলনায় আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতাম। আব্বার কুষ্টি পাথরের মতো কাঠের তসবি, নিজ হাতে সেলাই করা টুপি আর মায়ের হলুদ টোপাজ রঙের দানাওয়ালা তসবিও সেই হরিণের শিঙে আজও আমার স্মৃতিতে ঝুলানো রয়েছে। প্রপিতামহ কখনো একা থাকতেন না। শিকার সঙ্গী ও অভিযানের সহচরদের নিয়ে তিনি এখন ঘুমিয়ে আছেন ভিড়ে ভরা আমাদের উত্তরের বাগানের রোদে ও জোছনায়। দক্ষিণের দেশ থেকে তিনি চলে এসেছিলেন আমাদের মানে নতুন আবাদে, যেখানে জঙ্গল সাফ করে বসতি করেছিলেন সেই সাহসী স্বাধীন চেতা পায়োনিয়ার। তিনি নাকি কোনো কালে জমিদারের বশ্যতা স্বীকার করেননি। খাজনা ও আনুগত্য দেবার প্রশ্ন এলেই তিনি পুষ্পিত বৃক্ষের মতো তার সাজানো আবাদ ছেড়ে চলে যেতেন অন্য কোথাও কুমারী অরণ্যের বিজনে। এইভাবে গড়ে তোলেন গোটা একটা উপনিবেশ, যেখানে তিনি ফসলের কবিতায় ভরে তুলেছিলেন আমার জন্মভূমি। পিতৃমুখে শুনেছি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বিদ্যাদাতাদের প্রতি। পুত্রের শিক্ষার সম্মানই তিনি দিতেন আকঞ্জি গুরুকে নৌকা ভরা শীষ ছাড়া ধান ও অসীম সম্মান। সেই স্মৃতি আর কিংবদন্তিতে আজ ঝরে ঝরে পড়ে চালতাও ছাতিমের পাপড়ি। অত্যন্ত দুঃখের সাথে আজ শুনি ডেভেলপারের পদধ্বনি সেই তীর্থে। তাই ভাবি উত্তরের বাগানের মৃত্যু এবার আসন্ন। সৈয়দ শামসুল হক। আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা শোয়? ঘরের বিছান নিয়া কেন অন্য ধান খেত রয়ে? অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান,
আসিলাম ঘুমের ভিতরে যেন তার জল পিপি, বাঁশির লাহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে। এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে, এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঠিপি। মানুষ এমন ভাবে বদলাইয়া যায়, কেন যায়? পূর্ণিমার স্নান হয় অমাবস্যা কিভাবে আবার? সাদের পিনিস কেন রংসটা রোদ্দুরে শুকায়? সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথা? মানুষ এমন তয়, একবার পাইবার পর নিতান্ত এই মাটির মনে হয় তার সোনার মোহর। আল মাহমুদ। আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেছে শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলেন, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল আছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বাঁকড়া যেথায় পাক ছড়িয়ে রাখে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিতটিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরে ফিরতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি, নুলুক পড়ি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। কাজী নজরুল ইসলাম। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরে নিমে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ যে গাড়ি চিনি না গো, সেটা মস্ত বাচন, তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতে নিজের ডিমে সদাই তিনি দিনতা। বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন, অন্তরে যা আছে তো অন্তর জানেই জানুন।
চাইনি রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটায়, যে কলার যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধামুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মধ্যে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে? কীটের খোঁজে কে দেবে হাত, কে উঠে সাপের গর্তে? চাইনি রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটায়, যে কলার যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা, মন কি কেউ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীনই তাহার ইচ্ছে, কি বা তারে দিচ্ছে বোন, কেই বা তারে নিচ্ছে? চাইনি রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটায়, যে কলার যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। আমি হব না তাপস, হব না যেমনই বলুন যিনি, আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ, যদি না মেলে বকুল বন, যদি মনের মতন মন না পায় যিনি, তবে হব না তাপস, হব না না পেলে তপস্বিনী। আমি ত্যাজিব না ঘর, হব না বাহির উদাসিনী সন্ন্যাসী, যদি ঘরের বাহিরে না হাসে কেহই ভুবন ভুলানো হাসি, যদি না ওড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল, যদি না বাজে কাকনো মল ঋণী কি ঝিনি, আমি হব না তাপস, হব না না পেলে তপস্বিনী। আমি হব না তাপস তোমার শপথ যদি সে তপেরে বলে, কোন নূতন ভুবন না পারি গড়িতে নূতন হৃদয় তলে, যদি জাগায়ে বিনারে তার কারো টুটিয়া মরমদার, কোন নূতন আখির ঠার না লই চিনি, আমি হব না তাপস, হব না না পেলে তপস্বিনী। আমরা কি অনুরোধের কিছু কবিতা, আমি জানি না সময় কতটুকু পার করেছি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আকাশ মেঘলা নয়, মনে করো তুমি আর না, তুমি একাই যাচ্ছ, ঘ্রাণ নিচ্ছ সবুজের, হাতে নিচ্ছ তুচ্ছ ঘাস, কোনো তাড়া নেই, যেন কোনো ব্যস্ততা নেই তোমার। তোমার দক্ষিণে সাগর, উত্তরে পাহাড়, আর না, আর কিছু নয়। তোমার পেছনে ইতিহাস, তোমার সামনে। মনে করো তুমি যাচ্ছ, তুমি একা, তোমার হাতে আঙুলের মতো শিকড়, যেন তা আঙুল, তোমার হাড়ে সঙ্গীতের মতো ধ্বনি, যেন তা মজ্জা, তোমার ত্বকে অনার্যের শোভা, মসৃণ আর তামাটে। তুমি যাচ্ছ, মনে করো তুমি 2000 বছর ধরে হেঁটে যাচ্ছ। তোমার পিতার হত্যাকারী একজন আর্য, তোমার ভাইকে হত্যা করেছে একজন মোঘল, একজন ইংরেজ তোমার সর্বস্ব লুট করেছে। তুমি যাচ্ছ, তুমি একা, তুমি 2000 বছর ধরে হেঁটে যাচ্ছ। তোমার দক্ষিণে সব যাত্রা, তোমার উত্তরে মৃত্যু চিহ্ন,
তোমার পেছনে পরাজয় আর গ্লানি। তোমার সামনে তুমি যাচ্ছ, না না, তুমি একা নও, তুমি আর ইতিহাস। মনে করো তাম্রলিপ্তি থেকে নৌবহর ছাড়ছে তোমার। মনে করো ঘরে ঘরে তার কল আর তার নির্মাণের শব্দ শুনতে শুনতে তুমি যাচ্ছ ভাটির এলাকা মহুয়ার দেশে। মনে করো পালাগানের আসর, মনে করো সেই শ্যামল নয়ন তোমার বুকের কাছে নত চোখ থর থর রক্তি মধুর। তুমি যাচ্ছ, তুমি 2000 বছর ধরে হেঁটে যাচ্ছ। তোমার ডাইনে রক্ত, তোমার বাদিকে রক্ত, তোমার পেছনে রক্ত আর পরাজয়। তোমার সামনে নরেশ গুহ আজও জেগে আছে ঘুমে 2 চোখ ক্লান্ত। আসবে না তুমি, আসবে না আর, আগে তাকে মন জানত। মেনেই নিয়েছি ভোরের স্বপ্ন মিথ্যে, অলিক আলোয় ছায়া পরিদের নৃত্যে। মূঢ় চিত্তকে করিনি আত্মহারা, বুঝিয়েছি মন সবসে আনত লেখনি। কাল কি হারাবে কি দিয়ে আজও কি শেখনি, সার্থকরাই পায় শুধু তার সারা। কিছুর বদলে কিছু দিতে হয়, এ কথাটা কে না জানে। সার্থকতায় হাত ধরে যেন অভাবনীয়কে টানে। যদি তাই হয়, দিতে যদি হয় তুল্য, ক্লান্তিবিহীন শ্রমে যা গড়েছি, কিছু কি হবে না মূল্য? মেঘে মেঘে নীল কত আষাঢ়ের লুট করে আনা পণ্য, গানের জাহাজে এনেছি তোমার জন্য। করিনি লজ্জা, মনে বাসি নাই ভয়, দস্যুর মতো মনের ঘোড়ায় চাপি, ছিনিয়া এনেছি নীল তারাদের ঝাঁপি। তুমি কি জানো না সে জয় তোমারই জয়। ভোরের স্বপ্ন মিথ্যে হয়েছে, দিনের ক্লান্তি মিথ্যে। বিনিদ্র রাত অধৈর্য ভরা চিত্তে, তুমি আসো নাই, বসে আছি একা বৃষ্টির সুরে ক্লান্ত। মূল্যে তোমারে মেলে না এ কথা, আগে যদি মন জানতো। আচ্ছা, কান্তার অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে। জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনিই স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখার রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নূতন খাতার পাতা জুড়ে নাববে একটা শূন্য। গেলে ফেলবে দিন রাতের জমা খরচ।
মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে। প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীতে কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয় ভয় বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা ওই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়, এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। আমি একটা খুব
সিরিয়াস ইয়ে করবো তো, তাই ভাবছি যে শেষ করি। একটা শঙ্খ ঘোষক। বুঝতে পারছি না। আর কিছু কি অন্য কিছু কি করবেন? আচ্ছা করেন। আমার মোবাইলটা যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো? আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো? বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে? ভই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা, পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিসনে তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এমন সময় মাগো, আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ঢাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই। রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই? আবু জাফর বাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটায়, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়েই আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ফুললতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। আবু হেনা মুস্তফা কামাল। আপনাদের সবার জন্যই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক অথবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ড্যালাস অথবা
স্পেস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখন অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলিয়ে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমন্দের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামা জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তির ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। পূর্ণেন্দুপত্রী, আমার সেই গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, উঠছে তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল।
5টা মিনিট পরে তারপরে ওটা দিয়ে শেষ করব। দীনেশ দাস। বেয়োনেটে হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শতক আজ নহেতু, এ যুগের চাঁদ হলো কাস্তে। লোহা আর ইস্পাতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী, তোমাদের রক্ত সমুদ্রে ক্ষয়িত গলিত হয় মাটিতে। মাটির মাটির যুগ ঊর্ধ্বে দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই চি দেখো বন্ধু। কাস্তেটা রেখেছ কি সানায়, এ মাটির কাস্তেটা বন্ধু, এ মাটির কাস্তেটা বন্ধু, এ মাটির কাস্তেটা বন্ধু। বেয়োনেটে হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। মন্দাক্রান্তা সেনগুপ্ত। আমার বারান্দার সকাল সকাল ঘুম ভাঙে। সূর্যের প্রথম রশ্মি এসে স্পর্শ করে তার কাঁধ। রেলিংয়ের গ্রিলগুলো লতিয়ে ওঠে আনন্দে। আমি সেদিন সারা রাত ঘুমোইনি। আড়াল থেকে সব দেখে আমি বারান্দাকে ছুলাম। বারান্দা বলল, কেমন আছো তুমি? আমি বললাম, কতদিন ভোর দেখি না। রোজ সকাল সকাল উঠে তুমি আমায় জাগিয়ে দিও কেমন। বারান্দার মুখে এক চিলতে রোদের মতো হাসি। সে বলল, এ প্রেম আমার আর রোদ্দুরের, মধ্যেখানে তৃতীয় ব্যক্তির জায়গা হবে না। Phenomenal woman. Pretty women wonder where my secret lies. I'm not cute or built to suit a fashion model size. But when I start to tell them, they think I'm telling lies. I say, it's in the reach of my arms, the span of my hips, the strive of my step, the curl of my lips. I'm a woman, phenomenal woman, that's me. I walk into a room, just as cool as you please. And to a man, the fellows stand and fall down on knees. Then they swarm around me, a hive of honeybees. I say, it's the fire in my eyes, the flush in my teeth, the swing in my vest, and the joy in my feet. I'm a woman, phenomenal woman, that's me. Men themselves have wondered what they see in me. They try so much, but they can't touch my inner mystery. When I try to show them, they say they still can't see. I say, it's in the arch of my back, the sun of my smile, the ride of my best, the grace of my style. I'm a woman, phenomenal woman, that's me. Now you understand just why my head not bowed. I don't shout or jump about or have to talk real loud. When you see me passing, it ought to make you proud. I say, it's in the click of my heels, the bend of my hair, the palm of my hand, the need of my care, 'cause I'm a woman, phenomenal woman, that's me. অনুষ্ঠানের শেষে আসতে চাচ্ছি। এটা আমার শেষ পরিবেশনা। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রবাসের এই ব্যস্ত যান্ত্রিক জীবনে শুধুমাত্র কবিতাকে ভালোবেসে বলা যায়
অনেকটা ব্যাংক লুট করার মতো সময় চুরি করে নিজেদের মনের খোরাক জোগাচ্ছেন আপনারা। অবশ্যই আপনাদের সাধুবাদ দিচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি আপ্লুত। কবিতায়নের সব সদস্যদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যাদের প্রযত্নে আছি, উলফাত জাহান পার্কি এবং সফিয়ান হাবিব কবি, তাদের জন্য বেহিসাবিভাবে বাকিটুকু তোলা রইল। সুদ আসলে দেখি মিটিয়ে নিতে পারি কিনা। আশা করি আপনাদের সবার সাথে আবার আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। এবারে নিবেদন ডক্টর নীলিমা ইব্রাহিম সংকলিত, সম্পাদিত আমি বীরাঙ্গনা বলছি। আমি শেফা, মা ডাকতেন শেফালি। তার থেকে বাড়ির সবাই, পাড়া প্রতিবেশী, বাবা শেফা নামেই ডাকত। স্কুলে আমার অবশ্য একটা পোশাকি নাম ছিল, সেটা এখন থাক। 69-এর গণ আন্দোলনের সময় আমি 10ম শ্রেণীর ছাত্রী। মিছিল, মিটিং, পিকেটিং করেই স্কুলের লেখাপড়া চালিয়েছি। মা খুবই বকাবকি করতেন, মেয়েদের এতবার ভালো না, এক কথা বহুবার বলতেন। কিন্তু আমি পিতার আদরিণী কন্যা, আমাকে স্পর্শ করে কার ক্ষমতা। তারপর কেমন করে চলে এলো 71-এর 25শে মার্চের রাত। স্বপ্ন ছিল 2-1 দিনের মধ্যে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু এ কি হলো? কারফিউ সব জায়গায়, আমাদের শহরেও। বাবা মায়ের জিদে গ্রামে চলে গেলেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও। আমাকে সঙ্গে নেবার জন্য খুব জিদ করেছিলেন, কিন্তু এত বড় মেয়েকে মা পথে বের হতে দিলেন না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমাদের পাশের বাড়িতে এক জজ সাহেব থাকতেন। ওদের বড় ছেলে ফারুক আমাদের কলেজে বিয়ে পড়তো। কেমন যেন গো বেচারা, বোকা বোকা গোছের। বাবাকে একদিন বলেছিলাম, জানো বাবা, ফারুক কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাই না। মা শুনে বললেন, অমন চমৎকার ছেলে আজকালকার দিনে দেখাই যায় না। বাবা বললেন, দেখো গিয়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে। আমাদের সাথে যেসব ছেলেরা মাদ্রাসায় পড়তো তারাও সোজাসুজি মেয়েদের দিকে তাকাতো না, কিন্তু সুযোগ পেলেই সবচেয়ে বেশি হ্যাংলার দিকে মেয়েদের দেখত। এভাবেই হাসাহাসির ভেতর ফারুক চর্চা শেষ হয়। ওদিকে বাবা অবিলম্বে গ্রামে যাবার জন্য লোকমুখে খবর পাঠালেন, মা যাত্রার প্রস্তুতি নিলেন। বাবা নেই জেনে ফারুক আমাদের বাসায় নিয়মিত যাতায়াত আরম্ভ করল। মা আগে থেকেই ওকে খুব পছন্দ করতেন। যাবার দিন ঠিক সন্ধ্যায় ফারুক এসে বললেন, খালাম্মা যাচ্ছেন? চলুন আমি আপনাদের পৌঁছে দিয়ে আসি। কেন জানি না একটা অমঙ্গল আশঙ্কা আমার বুকটা কেঁপে উঠল। মা কিন্তু আকাশের চাঁদ হাতে পেলেন। দুখানা বেবি ট্যাক্সি ডাকা হলো। আমি মায়ের সাথে উঠতে যাচ্ছিলাম। ফারুক আমাকে তারটায় উঠতে ইঙ্গিত করল। আমি ফারুকের পাশে বসলাম, মা আর আমার ছোট বোন সোনালি সামনেরটায় উঠল। কিছু দূর যাবার পর আমাদের বেবি ট্যাক্সি সোজা স্টেশনের পথে না গিয়ে বাঁ দিকে সেনানিবাসের পথ ধরল। আমি বললাম, ও কি, ও পথে কেন? ফারুক ঘনিষ্ঠ হয়ে বলল, ওদিকে ছেলেরা ব্যারিকেড দিয়েছে। আমি চিৎকার করে বললাম, এই বেবি, থামো থামো থামো! কিন্তু না, সে তার গতি বাড়িয়ে দিল। আমি লাফ দেবার চেষ্টা করলাম, কিন্তু ওই শয়তানের সাথে গায়ের শক্তিতে পারবো কি করে? আমার সব কটা দাঁত ওর হাতে বসিয়ে দিলাম। তখন সে বেবি ট্যাক্সি থেকে নেমে তার গামছা দিয়ে কষে আমার মুখটা বাঁধল। তারপর সোজা সেনানিবাস। আমি বন্দী হলাম। দেশ স্বাধীনের পর জেনেছি ফারুক এখন জজ সাহেব। এখন নাকি সে হাফ হাতা শার্ট পরে না। কেউ হাতের দাগ দেখে ফেললে বলে মুক্তিযুদ্ধে আহত হয়েছিল বেয়নের চার্চে। দেখুন তাহলে
এ দেশে কত ধরনের মুক্তিযোদ্ধা। সেনানিবাসে নিয়ে গিয়ে আমাকে বসতে দেওয়া হলো, চা দেওয়া হলো। আমার সামনে বসা মিলিটারি অফিসারকে কোনো কিছু ভ্রুক্ষেপ না করে আমি ফারুকের সমস্ত কথা অকপটে বর্ণনা করলাম, শুধু মা সোনালির কথা উল্লেখ করলাম না। ভদ্রলোক মৃদু হাস্যে সব শুনলেন। তারপর পাশের ঘরে নিয়ে খাঁটি পাকিস্তানি হুইস্কি পান করতে লাগলেন। আমাকেও অনেকবার সাধলেন, পাকিস্তানের গল্প করলেন, আমি কখনো গিয়েছি কিনা। যাইনি শুনে যাবার প্রতিশ্রুতি দিলেন। মাড়ির বর্ণনা করলেন, করাচির সি বিচ কত সুন্দর তাও বললেন। তারপর নেশাটা যখন জমে এলো তখন একটানে আমাকে বিবস্ত্র করলেন। কেউ এলো না রক্ষা করতে। আমি প্রাণপণ চিৎকার করলাম। বাঘের খাবার মতো একটা হাত আমার মুখ চেপে ধরল। বিবাহের প্রথম মধুর জামিনী যখন শেষ হলো আমার তখন জ্ঞান নেই। চোখে মুখে রোদ লাগলো, তখন চোখ খুলে দেখি একজন আয়া দাঁড়িয়ে। সে আমাকে গোসলখানা দেখিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, দেহটাকে ধোয়া দরকার, কিন্তু আমার অন্তর জানে সেখানে কোনো মালিন্যের ছাপ পড়েনি। আমি অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে রইলাম। কালকের আমি আর আজকের আমিতে আকাশ জমিন ফারাক। শেফা মরে গেছে। শেফালি আজ নীল অপরাজিতা, তাহার দেহের বর্ণ ম্লান। কিছুক্ষণ পর মেয়ে লোকটা একটা দোপাট্টাহীন সালোয়ার কামিজ দিয়ে গেল। আমার ছেড়ে দেওয়া সেই শাড়ি আমি আর কখনো দেখিনি। পরের রাতে আরো একজন এলেন, গল্প করলেন। আমি ইংরেজি জানি শুনে খুব খুশি হলেন, কিছু শের শোনালেন, তারপর যথা কর্তব্য করে চলে গেলেন। বুঝলাম প্রতিদিন নতুন নতুন অতিথির মনোরঞ্জন করতে হবে। এই কি দোজখ? না, দোজখ দেখার তখনও অনেক বাকি। বদলি হতে লাগলাম এক জায়গা থেকে অন্য জায়গায়, কখনো এক দঙ্গল মেয়ের সাথে নানা রুচির নানা বয়সী, কখনো একা নিঃসঙ্গ নিশ্চিদ্র কক্ষে যেখানে রাত দিন বোঝা দুষ্কর। কখনো জমাদারনিকে ধরে মাসের খবর জানতাম, কখনো তারিখ। বাবা কি বেঁচে আছেন? শান্টু কি মুক্তিবাহিনীতে যোগ দিতে পেরেছিল? মা সোনালি ওরা নিশ্চয়ই এখন গ্রামে আছে আর ভাবছে আমি ফারুকের সাথে পালিয়ে গেছি। ভাবছে আমাদের গোপনে বোধহয় একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কিছুদিন পর এক রাতে আমাদের 5-6 জনকে একটা ট্রাকে তুলে নেওয়া হলো। মারতে নিয়ে যাচ্ছে কি জানি, হয়তোবা। জীবন সম্পর্কে আমার আর কোনো মায়া বা মোহ নেই। এই দেহের খাঁচা থেকে মুক্তি পেলেই তবে বেঁচে যায়। পর্দা বাঁধা ট্রাক, তবু শীত করছে। দুজন সেপাই কটা কম্বল ছুড়ে দিল গায়ের উপর। ট্রাক চলছে তো চলছে, মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। একটা অন্ধকার জায়গায় ট্রাকটা থামলো অবশেষে, আর কে একজন ভারী গলায় হুকুম দিল, বাংকার মেলে যাও, যাও যাও, জলদি যাও। তারা খাওয়া কুকুরের মতো একটা সুরঙ্গে ঢুকলাম। এটাই তাহলে বাংকার। ভেতরে ত্রিপলের ম্যাট্রেস, দু একটা খাটিয়া, পানির কলসি, গ্লাস। তাহলে কি জানতো খবর দেবে এখানে? দিতেও পারে, কিন্তু পানির কলসি গ্লাস বাঁচিয়ে না রাখলে পানি কার জন্য? এরপরের সময়কে আর স্মরণে আনতে চাই না। সে কি যন্ত্রণা! কোনোদিন খাবার আসতো, কোনোদিন আসতো না, অনেক সময় পানিও থাকতো না। তারপর হঠাৎ একদিন আমাদের সবার কাপড়, যেগুলো শতচ্ছিন্ন ময়লা গায়ের সাথে এঁটেছিল, তাও টেনে হিচড়ে খুলে নিল। আমরা সম্পূর্ণ নগ্ন।
কেউ কারো দিকে তাকাতে পারছি না। অপর্যাপ্ত কম্বল থাকায় এক কম্বলের নিচে 3জন 4জন জড়সড় হয়ে থাকতাম। রাতের সঙ্গীরা এখন আরো বন্য পশুর মতো আচরণ করছে। আপনারা গণহত্যা দেখেছেন, গণধর্ষণ দেখেছেন কখনো? রাতের শুরু যেমন আছে তেমনি শেষও আছে। সেদিনের কথা ভুলব না। সেদিন হঠাৎ মনে হলো দূর থেকে যেন সেই চিরাকাঙ্ক্ষিত ধ্বনি জয় বাংলা, জয় বাংলা শুনতে পাচ্ছে। বিশ্বাস হচ্ছে না। একজন বাংকারের মুখে চিৎকার করে বলে উঠল, কই হায় এ দাঁড়াও। আমরা সবাই একসাথে কেঁদে উঠলাম। ওই ভাষাটা আমাদের নতুন করে আবার আতঙ্কগ্রস্ত করল। এরপর কয়েকজনের মিলিত কণ্ঠ, মা আপনারা বাইরে আসুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আপনাদের নিতে এসেছি। চিরকালের সাহসী আমি বাংকার থেকে বেরিয়ে এলাম, কিন্তু এত লোকের সামনে আমি সম্পূর্ণ উলঙ্গ। দৌড়ে আবার বাংকারে ঢুকে যাচ্ছিলাম। তখন সেই বিশাল পুরুষ, সেই অধিনায়ক আমাকে আড়াল করে দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুলে আমাকে যতটুকু সম্ভব আবৃত করলেন। ভেতরে আরো 6 জন আছে বলায় দৌড়ে আশপাশ থেকে লুঙ্গি শার্ট জোগাড় করে একে একে সবাইকে দেওয়া হলো। ওরা বেরিয়ে এলো। আমি সেই অধিনায়ককে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, রো মাত মাই, রো মাত। কিন্তু আমি কিছুতেই কান্না থামাতে পারছিলাম না। কত কাল পর কাঁদছি, প্রাণ ভরে কাঁদছি। মাকে মনে পড়ল। মা, মাগো, যদি প্রথমেই আমাকে বাবার সাথে গ্রামে যেতে দিতে তাহলে হয়তো শহীদ হতাম, বীরাঙ্গনা হতাম না। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও শেষ হলো না, থেকেই গেল তার রেশ। ভাবিকে অনেক 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 ধন্যবাদ। আমি নিজেও হয়তো একটানা ভাবির এভাবে আবৃত্তি আগে কখনো শুনি। আমাদের সৌভাগ্য আজকে ওনাকে পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে। প্রতিটা মানুষ, আমার বন্ধুরা আজকে যারা উপস্থিত আছেন, জানি আমাদের উইকেন্ড, অনেক কিছু বাদ দিয়ে অনেক কমিটমেন্ট রেখে এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ। তার আগে আমি আমাদের কবিতায়ন সম্পর্কে সামান্য কিছু বলতে চাই। কবিতায়ন হচ্ছে দুই বাংলার আবৃত্তি প্রেমী কিছু মানুষের মিলিত হবার মেলবন্ধন। আমরা আবৃত্তিকে মাথায় রেখেই মূলত বিভিন্ন অনুষ্ঠান সাজাই, কিন্তু আবৃত্তিকে আরো সমৃদ্ধ করার জন্য কখনো কখনো আবৃত্তির সাথে গানও থাকে, কখনো বা আবহ সঙ্গীতও আমরা ব্যবহার করি।
বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করি। আগামী বছর কবিতায়নের 10 বছর পূর্তি হবে। এর মধ্যে আমরা বেশ কিছু অনুষ্ঠান করেছি মঞ্চ ও অনলাইন ভিত্তিক। আগামী 22শে জুন ময়মনসিংহ গীতিকা নিয়ে মঞ্চ অনুষ্ঠান আমরা উপস্থাপন করব। আপনাদের সবাইকে এখনই আমন্ত্রণ জানিয়ে রাখছি। কবিতায়ন সম্পর্কে জানতে হলে কবিতায়নের ফেসবুক পেজে কবিতায়নের সমস্ত অনুষ্ঠান সহ আগামী কি অনুষ্ঠান হবে সেই সংক্রান্ত সব তথ্য আপনারা জানতে পারবেন। আজকে মোটামুটি কবিতায়নের সকল সদস্য এখানে উপস্থিত আছেন। এখন কবিতায়নের পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি ফাহমিদ আহসান এবং ট্রেজারার আইভি সুলতানা, আপনাদের দুজনকে অনুরোধ করছি প্রজ্ঞা লাবণীকে কবিতায়নের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়ার জন্য।